একটা দেশ কিভাবে ধ্বংস হয়ে যায়? কি এমন হয় যে একটা স্থিতিশীল সমৃদ্ধ সমাজ হঠাৎ করে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে? চলুন এই বিশ্লেষণটিতে আমরা সেই কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করব যে একটা জাতিকে পতনের দিকে ঠেলে দেয়। আর এই প্রশ্নটা যখনই মাথায় আসে, সবার আগে একটা বিতর্ক সামনে চলে আসে। এই পতনের পেছনে আসল চালিকা শক্তিটা কি? ভেঙে পড়া অর্থনীতি, নাকি ভেতর থেকে পচে যাওয়া রাজনীতি? এটা একটা বহু পুরনো কিন্তু খুব জরুরি একটা বিতর্ক। আজ আমরা এর গভীরে যাব। চলুন প্রথমে আমরা অর্থনীতির দিকটা দেখি। এই যুক্তিটা বলে যে একটা দেশের পতনের মূল কারণ হলো এর অর্থনৈতিক কাঠামোর বিপর্যয়, মানে অর্থনীতি ভেঙে পড়লেই সব শেষ। যখন একটা দেশের অর্থনীতি ভাঙতে শুরু করে, তখন কিছু লক্ষণ কিন্তু বেশ স্পষ্ট হয়ে ওঠে। যেমন ধরুন হাইপার ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে চলে যায় যে টাকার আর কোনো দামই থাকে না। সমাজে বেকারত্ব ভয়াবহ রূপ নেয়। সরকার তার নিচের দেনা শোধ করতে পারে না। দেশের মুদ্রার মান কাগজের টুকরোর মতো হয়ে যায়। আর যাদের টাকা আছে তারা দেশ থেকে তাদের পুঁজি বা ক্যাপিটাল বাইরে পাচার করতে শুরু করে। সব মিলিয়ে দেশটা ভেতর থেকে একদম ফাঁপা হয়ে যায়। এই স্লাইডের সংখ্যাটার দিকে একবার তাকান, 50%। একবার ভাবুন তো, এক মাসে মুদ্রাস্ফীতি 50%। এর মানেটা কি জানেন? মানে মাসের শুরুতে আপনার পকেটে যদি 100 টাকা থাকে, মাস শেষে সেটা দাম হয়ে যাবে 50 টাকা। হাইপার ইনফ্লেশনের এই ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের সারা জীবনের সঞ্চয়কে বুকালি এক রাতের মধ্যে মূল্যহীন করে দিতে পারে। আর এই অর্থনৈতিক সংকট যে শুধু সংখ্যার খেলা না, মানুষের জীবনের প্রভাব যে কতটা গভীর তাই কথাটা শুনলেই বোঝা যায়। যখন প্রতিদিনের সাধারণ জিনিস কেনাটাও একটা যুদ্ধের মতো হয়ে যায়, তখন মানুষের মধ্যে থেকে বিশ্বাস, ভরসা, সামাজিক বন্ধন সবকিছু নষ্ট হতে শুরু করে। এটা তখন আর শুধু অর্থনৈতিক সমস্যা থাকে না, একটা ভয়াবহ সামাজিক সংকটে পরিণত হয়। কিন্তু এখানেই আমাদের একটু থামতে হবে। একটা পাল্টা প্রশ্ন করা দরকার। এই যে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়, এটাই কি আসল রোগ, নাকি এর পেছনে থাকা আরও বড় কোনো রোগের একটা উপসর্গ মাত্র? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেবে। আর এই প্রশ্নটাই আমাদের আলোচনা দ্বিতীয় দিকে নিয়ে যায়, অর্থাৎ রাজনৈতিক যুক্তিতে। এই মতটা বলে যে একটা দেশের পতনের আসল কারণ অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক। অর্থনৈতিক সমস্যাগুলো তো আসলে রাজনৈতিক ব্যর্থতারই একটা ফলাফল। এই স্লাইডে পাশাপাশি দুটো ছবি দেখুন। পার্থক্যটা কত পরিষ্কার। একদিকে একটা স্থিতিশীল দেশ যেখানে আইনের শাসন আছে, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী আর মানুষের মধ্যে আস্থা আছে। আর ঠিক তার উল্টো দিকে কি দেখি আমরা? ব্যাপক দুর্নীতি, রাষ্ট্রীয় ব্যর্থতা আর দেশের সব ক্ষমতা আর সম্পদ মুষ্টিমেয় কিছু লোকের হাতে চলে যাওয়া। একটা দেশের রাজনৈতিক স্বাস্থ্যই ঠিক করে দেয় যে সে কোন দিকে এগোবে। এখন কথা হচ্ছে, এই যে রাষ্ট্রীয় ব্যর্থতা বা স্টেট ফেইলিয়ার, এই শব্দটা দিয়ে আসলে কি বোঝানো হয়? এটা কিন্তু শুধু সরকার বদলে যাওয়া বা নির্বাচনে হেরে যাওয়া না। এর মানে হলো একটা রাষ্ট্র তার একদম বেসিক বা মৌলিক দায়িত্বগুলোই পালন করতে পারছে না। যেমন দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, নাগরিকদের নিরাপত্তা দেওয়া, এমনকি স্কুল হাসপাতাল ঠিকমতো চালানোর মতো কাজগুলো যখন একটা সরকার করতে পারে না, তখন বুঝতে হবে রাষ্ট্রটা ব্যর্থ হতে শুরু করেছে। এই লাইনটা দেখুন, রাজনৈতিক সিদ্ধান্তই অর্থনৈতিক আবহাওয়া তৈরি করে। কথাটা কিন্তু খুব সত্যি। শাসকরা যে সিদ্ধান্তগুলো নেন সেগুলোই ঠিক করে দেয় দেশের অর্থনীতির ভবিষ্যৎ কেমন হবে। একটা ভালো নীতি যেমন একটা গাছকে বাঁচিয়ে রাখে, তেমনি একটা খারাপ বা দুর্নীতিগ্রস্ত নীতি দেশের অর্থনীতির মূলে বিষ ঢেলে দেওয়ার মতো কাজ করে। তাহলে কোনটা ঠিক, অর্থনীতি নাকি রাজনীতি? সত্যি বলতে কি, উত্তরটা এর কোনো একটাই নেই, বরং এই দুটো জিনিস একটা আরেকটার সাথে এমনভাবে জড়িয়ে আছে যেন একটা দুই মাথাওয়ালা ড্র্যাগন। একটা আরেকটাকে ছাড়া চলতে পারে না, আর দুটো মিলেই ধ্বংস ডেকে আনে। চলুন এই চক্রটা একটু বোঝার চেষ্টা করি। এই চক্রটা একটু ভালোভাবে খেয়াল করুন। দেখুন কিভাবে একটা জিনিস আরেকটাকে ডেকে আনছে। শুরুটা হয় কোথা থেকে? দুর্বল শাসন আর দুর্নীতি দিয়ে। এর ফলে শাসকরা এমন সব অর্থনৈতিক নীতি নেয় যা দেশের জন্য ক্ষতিকর। ফলাফল অর্থনৈতিক সংকট আর সাধারণ মানুষের দুর্দশা। আর এই দুর্দশা থেকেই জন্ম নেয় জনরস আর সামাজিক অস্থিরতা, যা শেষ পর্যন্ত রাজনৈতিক ব্যবস্থাকে আরও দুর্বল করে দেয় অথবা সেটার পতন ঘটায়। আর তারপর চক্রটা আবার 1 নম্বর থেকে শুরু হয়, প্রতিবার দেশটাকে আরও গভীরে ডোবানোর জন্য। পুরো ব্যাপারটাকে যদি এক লাইনে বলি, তাহলে দাঁড়ায় রাজনীতি অর্থনীতিকে বিষিয়ে তোলে, আর সেই বিষাক্ত অর্থনীতি আবার রাজনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একটা আরেকটার উপর নির্ভরশীল, আর দুটো মিলেই একটা দেশকে পতনের দিকে নিয়ে যায়। তো আমরা এই ভয়ঙ্কর চক্রটা সম্পর্কে জানলাম। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এটা থেকে বের হওয়ার উপায় কি? এই চক্র কি ভাঙা সম্ভব? চলুন শেষ ভাবনায় যাওয়া যাক।
যে কোনো বড় সমস্যা সমাধানের প্রথম ধাপই হল সমস্যাটাকে ঠিকমতো বোঝা। আর একটা দেশের পতনের পেছনে এই যে অর্থনীতি আর রাজনীতির দুষ্টুচক্র কাজ করে, সেটাকে চিনতে পারাই কিন্তু এটা ভাঙার দিকে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর এই আলোচনাটা আমরা শেষ করব একটা খুব বড় প্রশ্ন দিয়ে, যদি এই দুষ্টচক্রটা ভাঙতেই হয় তাহলে ঠিক কোন জায়গাটাতে আঘাত করতে হবে? অর্থনৈতিক সংস্কার দিয়ে শুরু করতে হবে, নাকি আগে রাজনৈতিক পরিবর্তন আনতে হবে? উত্তরটা কিন্তু মোটেও সহজ না, আর এই প্রশ্নটাই হয়তো আমাদের সবার ভাবার জন্য সবচেয়ে বেশি জরুরি।